আসলেই যেগুলো পাচার হয়ে যায় এটা কি আনা সম্ভব? পাচার হয়ে যাওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা অত্যন্ত জটিল, এবং এইটাতে অনেকগুলো মানে যে দেশে থেকে পাচার হলো সেই দেশেরও অনেকগুলো প্রতিষ্ঠানের একযোগে এটা কাজ করতে হয়, আবার যে দেশ থেকে আসবে সেই দেশ থেকেও কিন্তু তাদের অনেকগুলো প্রতিষ্ঠান সমন্বয়ে এই কাজটা করতে হয়। তো আমি যদি সংক্ষেপে বলতে যাই যে এখন এই পদ্ধতিটা কি, তাহলে হবে যে আসলে প্রথমে একটা থাকতে হয় যে ইনফরমেশনটা পাওয়া, ইনফরমেশনটা যে কোন দেশে কত গিয়েছে কিংবা কত আছে অবৈধভাবে গিয়েছে কিংবা সেটা কোথায় আছে এটা লোকেট করা। তো আপনি জানেন যে এফআইইউ যে প্রতিষ্ঠানটা আছে, এই এফআইইউর কিন্তু এই দায়িত্বটা দেওয়া আছে। এফআইইউ এই ইনফরমেশনটা আনতে পারে যে, কারণ এফআইইউর একটা আছে, একটা ধরেন এগমন গ্রুপ একটা আছে, এগমন গ্রুপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটা 1994 সনে এটা গঠিত হয় এবং আস্তে আস্তে এটার মেম্বার এখন 170-এরও অধিক। তো এফআইইউর গুলো যদি ওই এগমন গ্রুপের মেম্বার হয় তাহলে ওদের এগমন চার্টার অনুসারে ওদের সিকিউর ওয়েব আছে, সেই সিকিউর ওয়েবের মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু তারা আদান প্রদান করতে পারে। তো তবে সেখানে কিছু কন্ডিশন আছে। এই তথ্যটা আনার পরে সেটা কিন্তু যদি আবার ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে শেয়ার করতে হয় তাহলে যে এফআইইউ থেকে আনা হলো তাদের আবার পারমিশন লাগবে, এবং এই পারমিশন নিয়ে শেয়ার করলে এটার উপর আবার তখন ল এনফোর্সমেন্ট এজেন্সি এটার উপর কাজ করে যদি সত্যতা পায় তখন কিন্তু এটা আবার যেহেতু এটা কোর্টে দেওয়া যাবে না কিংবা প্রকাশ করা যাবে না, তো সেইখানে তখন আবার আরেকটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অন ক্রিমিনাল ম্যাটার্স, তো এইটার অনুযায়ী এটার আন্ডারে সেটা আবার তাদের কাছ থেকে ওইটা আনতে হবে। তখন এগুলোতে তারা কোর্টে দেওয়ার মতো করে সিল স্বাক্ষর দিয়ে তারা আনতে পারে। এখন এই বিষয়টা তখন সে কোর্টে দিয়ে এটার কিন্তু আবার তখন ওই কোর্ট এগুলো আবার ওইটার উপর রায় দিতে পারে যে হ্যাঁ এই টাকা গিয়েছে আমার ইয়েতে, সেটার উপর রায় দিয়ে সেটা কোর্ট থেকে কনফিসকেট করে, কারণ আইনগুলো আবার ওই পর্যায়ে থাকতে হবে যে হ্যাঁ বিদেশে থাকলেও কনফিসকেট করতে পারে একটা রাষ্ট্র। তো এখন এইটা যদি কোর্টের ভার্ডিক্ট নিয়ে কোনো দেশে ধরেন তখন অ্যাটর্নি জেনারেল অফিস, কোনো জায়গায় আবার অন্য কোনো থাকে, তারা আবার এইটা ওই সংশ্লিষ্ট দেশে পাঠাবে। ওই সংশ্লিষ্ট দেশ আবার এগুলো কোর্ট থেকে দিয়ে তারা আবার ওইটার রায়টা করে তাদের যে ল এনফোর্সমেন্ট তাদের মাধ্যমে আবার ওইটা তাদেরও আবার কনফিসকেট করে এরপরে আবার ওইটা মানে ফেরত পাঠানোর যে ব্যবস্থা করতে হবে। খুব লেংদি প্রসেস, এবং এইটা কোনো দেশের আইন মানে তখন আবার যদি একই রকম না হয় তখন ওই দেশের আইন যদি ডিফারেন্ট থাকে এটার উপর আর ফার্দার কোনো অ্যাকশন সেখানে হবে না। তো কাজে ওইটার কিন্তু তখন ওইটার আর কোনো ফেট থাকে না। তো এখন একটা এফএটিএ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যারা এই যে মানি লন্ডারিং এদের যে থাকে মানে স্ট্যান্ডার্ড সেটিং করে এফএটিএফ, ওরা আবার দেখে যে পৃথিবীর সমস্ত আইনগুলো একই মাপের হচ্ছে কিনা। তো আস্তে আস্তে চেষ্টা করতেছে যেন আইনগুলো প্রত্যেক দেশের আইন এরকম কমন প্রভিশন যেন থাকে, যাতে করে এটা মানে এই পাচারকৃত অর্থটা ফেরত আনা যায়। তো সেখানে এখন এই আইনের বিভিন্নতার জন্য কিংবা তাদের নিয়মকানুনের বিভিন্নতার জন্য অনেক ক্ষেত্রে এটা হয় না। আর সবচেয়ে বেশি হয় যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় যে তথ্যটা আনা হবে কোর্টে দেওয়ার মতো করে, তো সেইখানে আবার অনেক দেশ আবার শুধু তাদের সাথে যদি আবার কোনো চুক্তি না থাকে তাহলে কিন্তু সেটা আনতে পারবে না। তবে আরেকটা অ্যাভিনিউ সেখানে আছে যে ইউনাইটেড নেশনস কনভেনশন অন কনভেনশন এগেইনস্ট করাপশন, আনক্যাকের অধীনেও কিন্তু এইটা করা যায়, কিন্তু সেখানেও এটার যে তথ্য পাওয়ার হার খুব একটা সন্তোষজনক না। তো কাজেই এই যে এতগুলো ধাপ পার হয়ে তারপরে এই ফেরত আনার যে প্রসেসটা অত্যন্ত জটিল,
এবং পৃথিবীতে যে ফেরত আনার যে সাকসেসফুল যেগুলো হয়েছে, যেটা অর্থ ফেরত আনার, সেটার কিন্তু 5 থেকে 7%। আচ্ছা আচ্ছা। তো কাজেই এটা খুবই কম, এবং এটার জন্য ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আরো অনেক প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে, তারা এক্সপার্টাইজ দিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা আছে, স্টোলেন অ্যাসেট রিকভারি প্রোগ্রাম একটা আছে, স্টার। হ্যাঁ, তো এখন সেইখান থেকে নিয়েও কিন্তু এটা যে সাকসেস রেটটা এখনো খুব কম। তো কাজেই যে হারে পাচার হচ্ছে সেই হারে কিন্তু এইটা ফেরত আসছে না।